বিশ্বের বড় বড় কোম্পানিগুলো চট্টগ্রাম বন্দরকে যেন ম্যানেজ করতে পারে, আমরা তা চাচ্ছি। আমরা চট্টগ্রাম বন্দর কাউকে দিচ্ছি না, আমরা চাই টার্মিনালে যেন তারা বিনিয়োগ করেন। ইতিমধ্যে $3 বিলিয়ন বিনিয়োগের আশ্বাস পেয়েছি, এমনটি জানান তিনি। তাহলে যে আমরা বন্দর ব্যবস্থাপনা নিয়ে বেশ কিছুদিন ধরে যে বিতর্ক দেখছি, এই বিতর্ক কেন? আসলে আপনি ওই যে বিলিয়ন ডলারের যে হিসেবগুলো দেন না, বলে যে আশ্বাস পেয়েছে, তো আশ্বাস দিয়ে তো আমরা পুরোপুরি চলছি এখনো। কারণ ওনারা কিন্তু কিছুদিন আগে একটা প্রেজেন্টেশনের একটা চমৎকার একটা শোডাউন করেছিলেন। একজন ভদ্রলোককে, যাকে আমরা বলছি যে তিনি বিনিয়োগ বিশেষজ্ঞ বলে যাকে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করা হয়েছে, তিনি একটি প্রেজেন্টেশন করেছেন এবং সেটিতে আমরা মনে হয় যে তার ভেতর থেকে সব কিছু প্রাপ্তির মধ্যে চলে গেছি আমরা। এবং ওখান থেকে কিন্তু এই কথা বলবার চেষ্টা হয়েছে যে ভারতের সেই 7 সিস্টার্সের অভিভাবক আমরা, তার ফলশ্রুতিতে আমরা দেখছি যে ট্রান্সশিপমেন্ট বন্ধ হয়ে গেছে কলকাতার সাথে, এবং আমাদের গার্মেন্টস পণ্যগুলোকে মুম্বাই পোর্ট ব্যবহার করে সেটা করতে হবে। তো ফলে এটা বিবেচনাতে উনি কেন আনছেন না? আর শুধুমাত্র $2 বিলিয়ন বিনিয়োগের কথাটি কোথায় এসছে? ওই চট্টগ্রাম পোর্টের ক্ষেত্রে একটা কথা আপনাকে বলি, দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে এটা তো আপনার পৃথিবীর বাইরের কোনো এলিয়ান এনে তো এই দক্ষতা বৃদ্ধি করবে না, মানুষই তো করবে, তাই না? তো মানুষ যদি করে তাহলে সেক্ষেত্রে কেন নয় বাংলাদেশের বিদ্যমান যে ব্যবস্থাপনা রয়েছে সেখানে যে জায়গাগুলোতে ত্রুটি রয়েছে সেই ত্রুটিগুলো দূর করে আমরাই কেন সেই ব্যবস্থাপনাটা করতে পারবো না? সেটাও তো চিন্তা করবার একটা সুযোগ রয়েছে। চট্টগ্রাম বন্দর নিয়ে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, আমরা কি আসলে অহেতুক বিতর্কে জড়াচ্ছি? এই যে ম্যান্ডেটের প্রশ্নটি নিয়ে আসছে, আমাদের সমস্যা কি অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেট প্রশ্নে? না, দেখুন, অন্তর্বর্তীকালীন সরকার কোনো ম্যান্ডেট নেই। অন্তর্বর্তী সরকার যখন আপনার ক্ষমতায় এসেছে, আমরা বলছি এটা আমাদের সরকার, এই সরকারের রক্ষা করার দায়িত্ব আমাদের, এবং আমরা সর্বতভাবে এই সরকারকে সমর্থন করে যাব। কিন্তু আমরা খুবই হতচকিত হয়ে গেছি যে ডক্টর ইউনূস সাহেব চট্টগ্রামে গিয়ে যেই ফ্যাসিস্ট কণ্ঠে বলেছেন যে চট্টগ্রাম বন্দরের জনগণ বা চাক বা না চাক এই বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হবে ব্যবস্থাপনাটা। তিনি তখন বলেছেন বন্দর ব্যবস্থাপনাটা। আজকে প্রেস সচিব বলতেছে বন্দরের ব্যবস্থাপনা এটা টার্মিনাল ব্যবস্থাপনা। দেখুন, টার্মিনাল বলতে চিটাগংয়ের যে টার্মিনালটা নিউমেরিং কন্টেইনার টার্মিনাল, সংক্ষেপে যেটাকে এনসিটি বলা হয়, এটি আজকে থেকে 20 বছর আগে তৈরি করা হয়েছে এবং সরকারের বা চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে সেখানে 950 কোটি টাকা এই স্থাপনা তৈরি করতে ব্যয় হয়েছে। 4000 কোটি টাকা ব্যয় করে চট্টগ্রাম অত্যাধুনিক যন্ত্রপাতি এনে, প্রয়োজনীয় অতিরিক্ত যন্ত্রপাতি এনে অত্যন্ত সক্ষমতার সাথে, অত্যন্ত দক্ষতার সাথে এই বন্দরটা পরিচালিত হচ্ছে। বছরে 10 লক্ষ কন্টেনার হ্যান্ডলিং হওয়ার কথা থাকলেও এই বন্দরে আপনার হ্যান্ডলিং হচ্ছে 13 লক্ষ কন্টেনারের মতো। এই বন্দর নিয়ে কোনো ব্যবসায়ীদের কোনো অভিযোগ নেই। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলে নেই যে টার্মিনালের ব্যবস্থাপনাটা বিদেশির হাতে ছেড়ে দেওয়া হবে। দেখুন, চট্টগ্রাম বন্দরের অবস্থানটা হলো যে আপনার সীমানা থেকে, আপনার বঙ্গোপসাগর থেকে 20 থেকে 25 কিলোমিটার দূরে। এই নিউমেরিং কন্টেইনার টার্মিনাল এক পাশে রয়েছে আপনার বাংলাদেশের সবচাইতে স্পর্শকাতর এবং সবচাইতে আপনার বড় নৌবাহিনীর স্থাপনাটা এক পাশে রয়েছে। এটা আপনার নিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকি। চট্টগ্রাম বন্দর হলো যে একটা জোয়ার ভাটার বন্দর। এই জোয়ার ভাটার বন্দরে জোয়ারের সময় যখন জাহাজ আসে এবং জোয়ারের জন্য অপেক্ষা করতে হয়, ভাটা হলে আবার জোয়ার হলে এই বন্দর ত্যাগ করতে হয়। 12-24 ঘন্টা এমনি এই বন্দরে চলে যাচ্ছে। এবং এই বন্দরের ড্রাফট হলো যে আপনার 9 মিটার। এখানে পৃথিবীর কোনো শক্তি, আল্লাহ তাআলার ফেরেশতা আসলেও এটা 9.5 মিটার করতে পারবে না। এমনকি চট্টগ্রামের আপনার কর্ণফুলী নদী একটা বাঁক থাকার কারণে 190 মিটারের বেশি জাহাজ এখানে আসতে পারবে না। বিদেশি কোনো শক্তি এটা পারবে না। এই সীমাবদ্ধতা মেনে নিয়ে চট্টগ্রাম বন্দর পরিচালিত হচ্ছে। চট্টগ্রাম বন্দর সিঙ্গাপুর, কলম্বো অথবা মালয়েশিয়া থেকে কিছু ফিডার কন্টেইনার জাহাজ আসে, যেটার ক্ষমতা 1000 টিউস থেকে 2500 টিউস পর্যন্ত। এটা দুবাই পোর্ট ওয়ার্ল্ড বলেন আর অন্য কোনো কোম্পানি বলেন, এটা সক্ষমতা বাড়াতে পারবে না। আমরা বলেছি যে এখানে জোয়ার ভাটার বন্দরের পরিবর্তে এইটা থাকুক এর বাইরে, যেহেতু চিটাগং বন্দরের অর্থায়নে, নিজস্ব অর্থায়নে তারা এটা করেছে এবং চট্টগ্রাম বন্দরের শ্রমিক, কর্মচারী, কর্মকর্তারা এটা অত্যন্ত সুচারুভাবে এটা পরিচালনা করছে। চট্টগ্রাম বন্দর বছরে শুধুমাত্র 8-16 ঘন্টা ঈদের সময় বন্ধ থাকা ছাড়া সম্পূর্ণভাবে চলছে। করোনাকালে সারা পৃথিবী যখন বন্ধ ছিল, চট্টগ্রাম বন্দর বন্ধ ছিল না। চট্টগ্রাম বন্দর নিয়ে কোনো অভিযোগ নাই। এই মুহূর্তে এটা কারো কাছে কোনো প্রতিশ্রুতির কারণে অথবা আপনার কোনো কমিশন বাণিজ্যের কারণে অথবা কোনো অর্থনৈতিক লাভবানের কারণে চট্টগ্রাম বন্দরের এই কন্টেইনার টার্মিনালের ব্যবস্থাপনাটা বাইরে দেওয়ার কথা বলছে, কিন্তু বাংলাদেশের কোনো কেউ বলে নাই। দেখুন, গত বছর 16 লক্ষ কন্টেইনার আপনার এক্সপোর্ট হয়েছে, তার মধ্যে 9 লক্ষ কন্টেইনার হলো খালি কন্টেইনার। আজকে যদি গার্মেন্টসের মালের, আপনার গার্মেন্টস পণ্যের সেভাবে চাপ থাকতো তাইলে তো আমরা এটা হ্যান্ডলিং করতে পারতাম। এটা একেবারে অপ্রয়োজনীয় স্বৈরাচারী কায়দায় এই কথাটা বলা হচ্ছে। এইটার কোনো ম্যান্ডেট নেই। অধ্যাপক মওদুদ আলমগীর, আপনারা দাবি করছেন ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ, অন্যদিকে ছাত্র উপদেষ্টারা গণঅভ্যুত্থানের প্রতিনিধি, এমনটি দাবি করছে এনসিপি। দেখবেন, আপনি যে কথাটি বললেন, ছাত্র এবং উপদেষ্টা দুটো শব্দ তো একসঙ্গে যায় না। ছাত্র হলে ছাত্র থাকবার কথা শিক্ষা প্রতিষ্ঠানে,
এখন একজন যদি ছাত্রকে যদি আপনি উপদেষ্টা বানিয়ে দেন, তাহলে যে সমস্যাটা হয় সেই সমস্যাটা কিন্তু আমরা প্রতি মুহূর্তে দেখতে পাচ্ছি। একজন উপদেষ্টার এপিএস এর অর্থ কেলেঙ্কারির কথা যেটা আপনারা শুনেছেন, দুদকে তলবের কথাও শুনেছেন। তো ফলে নৈতিকভাবে একটা যদি বলি আমরা বিশুদ্ধকরণের কাজ করছি, তাহলে তো সেখানে তার থাকবার কথা নয়। আর এক উপদেষ্টার কথা নিয়ে যদি বলেন, তিনি নিজে ফেসবুকে পোস্ট দেওয়ার ব্যাপারে নিজে যতটা ব্যস্ত, তার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে ওনাকে ততটা পারঙ্গম আমরা দেখতে পাইনি। তো ফলে দিন শেষে আপনি যদি সত্যি সত্যি বলেন, আমরা যে যত কথাই বলুক না কেন, তারা তো একটা দলের একটা অংশ ছিলেন, তাদের বন্ধুরা যারা সতীর্থরা তারা একটা রাজনৈতিক দলের সঙ্গে আছেন, সুতরাং তারা রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্টতা নেই কথা দলের প্রধানরা যতই বলুক না কেন, কিন্তু দিন শেষে মানুষের কাছে কিন্তু সেটি একেবারে পরিষ্কার যে তারা কিন্তু একটি দলেরই একটা প্রতিনিধিত্ব ওখানে করছেন। তো ফলে নিরপেক্ষতার ক্ষেত্রে এটি কিন্তু একটা বিরাট বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে আগামী দিনে, যেহেতু তারা নির্বাচনের অংশ নিতে চায়। তো ফলে নির্বাচনে অংশ নেয় একটা দল যদি সরকারের অংশ হয়, তাহলে এটাকে আমরা কিভাবে নিরপেক্ষ সরকার বলবো? তো ফলে এই পদত্যাগের ব্যাপারটা কিন্তু কোনো জেদের বশবর্তী হয়ে বা কোনো অযৌক্তিক কোনো কারণের প্রেক্ষিতে এটি হয়নি। আমার মনে হচ্ছে নৈতিকতার দিক দিয়ে তারা যদি পদত্যাগ করেন, তাহলে সেটি বরং তাদেরকেই সম্মানিত করবে। এনসিপির তরফ থেকেও পাল্টা 3 জন উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়েছে। আপনারা নিজেরা খুব ভালো করে জানেন এবং তাদের ব্যাপারে যে যুক্তিগুলো দেখানো হয়েছে সেটার কথাও জানেন। যে 3 জনের কথা বলেছে তাদের মধ্যে একজন কিন্তু তারা তাদের প্রশিক্ষক শিক্ষক সবচেয়ে সম্মানীয় ব্যক্তি হিসেবে কিন্তু গ্রহণ করে তারা কিন্তু উপদেষ্টা পরিষদ গঠন করবার প্রথম দিন থেকে বিএনপি পন্থী উল্লেখ করে তারা পদত্যাগের দাবি জানিয়েছে। এখন আমরা তো তাদেরকে এনসিপি পন্থী বলেই জানি। বিএনপি পন্থী হলে তো তাদেরকে আমরা তো আমাদের দলের অংশ হিসেবে তাদেরকে বিবেচনা করতে পারতাম। আর তাদের যে 2 জনের কথা বলা হয়েছে, তারা নিজেরা কিন্তু তাদের নিজেদের ক্ষেত্রে যোগ্যতার প্রমাণ রেখেছেন ইতিপূর্বে। তবে বর্তমানে তারা কী রকম যোগ্যতা রাখছেন সেটার কথা আমরা বলতে পারবো না, কারণ সেটা হয়তো মূল্যায়নের একটা জায়গাতে অবশ্যই রয়েছে। কিন্তু তারা বিএনপিপন্থী এই যুক্তিতে কাউকে অপসারণের কথা বললে আমাদের অন্তত বিএনপিপন্থী শব্দটিতে আপত্তি রয়েছে। তারা যদি সুনির্দিষ্টভাবে তাদের কোনো ত্রুটি বের করে যদি পদত্যাগের কথা বলতে পারেন, সেটি ভিন্ন কথা।